প্রশ্ন বিশ্লেষণ করে তোমাদের জন্য 10টা রুল নিয়ে আসছি, যেগুলো সমাধান করলে, যেগুলো পারলে তুমি 65 বোর্ড কোশ্চেনগুলো সবগুলো তুমি সমাধান করতে পারবে। আশা করি তুমি পুরো ক্লাসটা করবে এবং তুমি আর্টিকেলটা বাসায় বসে তুমি শিখে ফেলতে পারবে। চলো শুরু করা যাক। আর্টিকেল সম্পর্কে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে আর্টিকেল হচ্ছে এ, এন এবং দি। আর্টিকেল দুই প্রকার, নির্দিষ্ট আর্টিকেল এবং অনির্দিষ্ট আর্টিকেল। নির্দিষ্ট আর্টিকেল মানে হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝালে সেটাকে আমরা দি লিখি, আর অনির্দিষ্ট হলে সেখানে এ অথবা আমরা এন লিখি। এবং আরেকটা কথা আমরা জানি, সেটা হচ্ছে অনির্দিষ্ট আর্টিকেলের ক্ষেত্রে কনসোনেন্টের পূর্বে আমরা লিখব হচ্ছে এ, এবং ভাওয়েলের পূর্বে যেমন এ, ই, আই, ও, এগুলোর পূর্বে আমরা লিখবো হচ্ছে এন। এতটুকু আমরা সবাই কম বেশি জানি, কিন্তু এতটুকু জানলেই তুমি ইন্টার সেকেন্ড ইয়ারে আর্টিকেল সমাধান করতে পারবে না, তোমাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে শিখতে হবে। চলো, আমাদের প্রথম যে রুল সেটা হচ্ছে, এটা তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড এন বসে সবচেয়ে বেশি রিপিট প্রতি প্যাসেজে 3 থেকে 5 বার আসছে। যেহেতু আমি এগুলো রিসার্চ করছি, সেহেতু আমি বলতে পারি যে শুধু ভাওয়েল সাউন্ড এন এর ব্যবহার প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে এই পর্যন্ত 3 থেকে 4 বার করে এই আনসারটা আসছে। মানে এই রুলটা শিখলে তুমি 3 থেকে 5টা উত্তর তুমি করতে পারবে, শুধু একটা রুল তুমি শিখবে। চলো আমরা দেখি এটা আসলে কি সম্পর্কে বলা আছে। আমরা মূলত যে 10টা রুলের কথা বলতেছি, সেই 10টা রুলের মধ্যে প্রথম রুল হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড থাকলে সাধারণত আমরা আর্টিকেলের মধ্যে কি লিখি, আমরা এন লিখি সাধারণত। তো আমরা দেখি আসলে ভাওয়েল সাউন্ড হলে আমরা এন লিখি কোনগুলোর সামনে। যদি ভাওয়েল সাউন্ডগুলো কি হয়, এ, ই, আই, ও, ইউ দ্বারা শুরু হয়, সেখানে সাধারণত আমরা এন লিখবো, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা যদি বিশেষ সতর্কতা, আমরা যদি একটু দেখি, খেয়াল করে দেখি, যেমন কিছু শব্দ যেমন ইউরোপিয়ান, ইউনিক, ইউনিভার্সিটি, ওয়ান, এদের বানানে ভাওয়েল থাকলেও উচ্চারণে ইউ এবং ওয়ার মতো সাউন্ড হয়। তুমি খেয়াল করে দেখবা যে ই আছে, ইউ আছে, ইউ আছে, ও আছে, সবগুলোই ভাওয়েল, কিন্তু সাউন্ডটা আসলে অ্যাকচুয়ালি ভাওয়েলের মতো হয় না, এটা কনসোনেন্ট সাউন্ড চলে আসে। কেমন চলে আসে? এটা চলে আসে ইউ এবং ওয়া। তার মানে হচ্ছে যদি ভাওয়েল থাকলে আমি এন লিখবে এমন কোনো কথা নাই। আমি চেক করব কোনো ভাওয়েল থাকলে তার উচ্চারণটা ইউ এবং ওয়ার মতো হয় কিনা। যদি ইউ এবং ওয়ার মতো হয় তাহলে আমি এন না লিখে আমি এ লিখবো। তার মানে যখনই কোনো সেন্টেন্সে তুমি ভাওয়েল দেখবা, তোমার প্রথম কাজ হচ্ছে সাউন্ড চেক করা, যেটা কি ইউ এবং ওয়ার মতো হয় কিনা। ইউ এবং ওয়ার মতো হলে তুমি সেখানে এন লিখতে পারবে না, তুমি সেখানে এ লিখবা। জাস্ট এটা মনে রাখলেই তুমি এন এর ব্যবহার তোমার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা কিছু উদাহরণ দেখি। যেমন লিখছে, শব্দটা কিন্তু অনেস্ট, বাট তুমি যদি পড়ো খেয়াল করে দেখবা যে এইচ লেখা আছে। এইচ লেখা থাকলে সাধারণত কি পড়বা, হনেস্ট, HONEST, হনেস্ট। বাট আমরা পড়ার সময় কি পড়ি, অনেস্ট। তার মানে হচ্ছে এইচটা এখানে কি থাকে, সাইলেন্ট থাকে। এরপরে দেখো আওয়ার, শব্দটা হচ্ছে এইচ, তাহলে হাওয়ার না বলে আমরা বলতেছি কি আওয়ার। তাহলে এখানে উচ্চারণটা কার মতো হচ্ছে, কনসোনেন্টের উচ্চারণ এইচটা না হয়ে উচ্চারণ হচ্ছে কার মতো, ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে। এখানে এইচটা আসলে কি থাকে, সাইলেন্ট থাকে। তার মানে কনসোনেন্ট থাকলেই যে আমি সেখানে এই লিখবে এমন না, কনসোনেন্ট থাকলে তুমি সেখানে দেখবা হচ্ছে উচ্চারণটা আসলে কনসোনেন্টের মতো হচ্ছে কিনা। ভাওয়েলের মতো সাউন্ড করলে তখন তুমি সেখানে এন লিখতে হবে। তাহলে এন এর ব্যবহারের ক্ষেত্রে এসে স্বাভাবিকভাবে আমরা ভাওয়েল থাকলে আমরা এন লিখবো, কিন্তু কিছু ব্যতিক্রম নিয়ম আছে যেগুলো সাধারণত ভাওয়েল থাকলেও আমি এন লিখবো না, কখন, যদি সাউন্ডটা ইউ এবং ওয়ার মতো হয়, এবং অনেক সময় কনসোনেন্ট থাকলেও তাদের সাউন্ড মূলত ভাওয়েলের মতো হয়, সেখানেও তোমাকে এন লিখতে হবে। যেমন হচ্ছে অনেস্ট, আওয়ার, হেয়ার, এখানে এইচটা আসলে সাইলেন্ট থাকে। এটা হচ্ছে মূলত আমাদের ভাওয়েলের 1 নম্বর যে রুল, সেখান থেকে 3-4টা প্রশ্ন আসে। আমরা নেক্সট স্লাইড দেখি। যেমন আমরা কিছু উদাহরণ হিসেবে দেখো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, রাইট। দেখো এখানে অনেস্টের এইচটা আসলে উচ্চারণ হয় নাই, তাই সেখানে এন বসছে। তারপরে দেখো শি ইজ অ্যান HSC এক্সামিনি, এখানে HSC, এইচ এর উচ্চারণটা কার মতো হয়েছে, এ সাউন্ড আসতেছে, আই মিন ভাওয়েল সাউন্ড আসতেছে। ভাওয়েল সাউন্ড আসলে আমরা কি লিখবো, আমরা এন লিখবো। দেখো HSC রেখে আমরা এন লিখছি, অনেস্ট রেখে আমরা এন লিখছি। আরেকটা উদাহরণ দেখো, মিস্টার রহমান ইজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার, ইজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার, অ্যাক্টিভের এ, এটা ভাওয়েল সাউন্ড করছে, তাই আমরা এন লিখছি। ইট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, দেখো ইম্পর্টেন্টের সামনে কি আছে, আই আছে, আই আচ্ছা ভাওয়েল, তাই আমরা এন লিখলাম। ব্যতিক্রম দেখো, রিডিং ইন এ ইউনিভার্সিটি ইজ মাই ড্রিম, আমি এটাই তোমাদের বলতে যাচ্ছি। দেখো ইউনিভার্সিটির ইউটা হচ্ছে ভাওয়েল, বাট ভাওয়েল হইলে কি ভাওয়েল সাউন্ড হয়েছে, হয় নাই। আমি তোমাদের কি বলছিলাম, ইউ এবং ওয়া সাউন্ড করলে তুমি আর এন লিখতে পারবে না, যদিও সেখানে ভাওয়েল থাকে। যেমন কি ইউনিভার্সিটির ইউটা হচ্ছে মূলত কি, এটা হচ্ছে ভাওয়েল, বাট সাউন্ড কিন্তু ভাওয়েল করে না, ইউর মতো সাউন্ড করে, তাই সেখানে এন না হয়ে এ বসবে। যেমন আই স এ ওয়ান আইড ম্যান, ওয়ান আইডের উচ্চারণটা কার মতো, ওয়া, ইউ এবং ওয়ার মতো হওয়ার কারণে ভাওয়েল থাকা সত্ত্বেও সেখানে আমরা এ লিখছি, আমরা এন লিখি নাই। এটা হচ্ছে মতো আমাদের 1 নম্বর রুল থেকে
আমাদের পরীক্ষায় 3-4টা প্রশ্ন আসবে। আশা করি তোমরা। আমরা আর্টিকেলের এখন দেখব হচ্ছে 2 নম্বর রুল। এই রুলটা হচ্ছে আমাদের নোটে তৈরি করা আছে, যে এক্সপ্লেনেশন সহ ব্যাখ্যা সহ দেওয়া আছে এখানে। 2 নম্বর রুলটা কি বলতেছে, সুপারলেটিভ ডিগ্রি সবসময় দি ব্যবহৃত হবে, এবং অত্যন্ত ঘন ঘন এই প্রশ্নটা পরীক্ষা আসে। আর্টিকেলে তুমি যখন প্রশ্ন সলভ করতে যাবা তুমি দেখবা সুপারলেটিভ ডিগ্রি নিয়ে অনেকগুলো প্রশ্ন থাকবে। যেমন কি হতে পারে, সুপারলেটিভ ডিগ্রিটা তোমরা চিনবে কেমন? দুইটা জিনিস থেকে সুপারলেটিভ ডিগ্রি তোমরা চিনবা। একটা হচ্ছে এখানে লেখা আছে মোস্ট, এই যে মোস্ট শব্দটা লেখা আছে, মোস্ট থাকলে সেটা সুপারলেটিভ ডিগ্রি, অথবা যদি কোনো শব্দের শেষে ইএসটি লেখা থাকে, মানে অ্যাডজেক্টিভের শেষে ইএসটি লেখা থাকে, তাহলে সেটা সুপারলেটিভ ডিগ্রি। এখন চলো আমরা প্র্যাকটিস করি। যেমন দেখো লার্জেস্ট, লার্জেস্টের শেষে কি আছে? লার্জেস্টের শেষে আছে ইএসটি, তাই তার সামনে কি লিখছি? দি। মোস্ট ইউজফুল, এই মোস্টের সামনে কি লিখলাম? দি, যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রি। বেস্টের শেষে কি আছে? ইএসটি, তাই আমরা কি লিখলাম? দি লিখলাম। এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, চলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে বেস্ট শব্দটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাই তার পূর্বে আর্টিকেল দি বসছে। এবার দেখো ইংলিশ ইজ দ্য মোস্ট ইউজফুল ল্যাঙ্গুয়েজ, দেখো মোস্ট, মোস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাই তার পূর্বে দি লিখছে। আমি পরীক্ষার প্রশ্নে এই মোস্টের সামনে একটা গ্যাপ দিবে এবং বেস্টের সামনে একটা কি থাকবে? গ্যাপ থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, সেখানে আমরা আর্টিকেল দি লিখব। তারপরে দেখো দ্য অ্যামাজন ইজ দ্য লার্জেস্ট ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, দেখো লার্জেস্টটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কেমনে তুমি চিনবা? এই লার্জেস্টের শেষে ইএসটি লেখা আছে, তাহলে তার সামনে কি বসবে? আর্টিকেল দি বসবে। তারপরে দেখো হি স্টুড দ্য ফার্স্ট ইন দ্য ফাইনাল এক্সামিনেশন, রাইট? খেয়াল করে দেখে এখানে FIRST, ফার্স্ট, এসটি থাকলেও কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, এবং তারপর আমরা কি লিখবো? দি লিখবো। এখানে এই রুলটা মনে রাখতে পারলে তুমি পরীক্ষায় একটা নাম্বার অবশ্যই তুমি কমন পেয়ে যাবা। একেবারে সহজ একটা নিয়ম, আশা করি তুমি এটা বুঝতে পারছো। চলো আমরা সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী রুল হচ্ছে যেটা 3 নাম্বার স্থান, তৃতীয় নাম্বার স্থান, পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলোকে ধারাবাহিক সাজাইলে এটা হলো 3 নাম্বার স্থান। কি লিখছে? নাউন প্লাস অফ প্লাস নাউন ঘটনের প্রথম নাউনের আগে দি বসবে। আগে তুমি রুলটা মুখস্থ করে ফেলো। কি লিখে বললাম স্যারে? নাউন প্লাস অফ প্লাস নাউন, কয়টা নাউন থাকবে? প্রথমে একটা নাউন থাকবে, পরে একটা নাউন থাকবে, মাঝখানে একটা কি থাকবে? অফ। যদি এমন হয় তাহলে প্রথম নাউনের পূর্বে কি লিখতে হবে? দি লিখতে হবে। চলো প্রথম নাউনের পূর্বে যে দি লিখবো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন যদি আমরা এখানে যদি খেয়াল করে দেখো দ্য ইম্পর্টেন্সি অফ ডিলিজেন্স, খেয়াল করো ইম্পর্টেন্সি হচ্ছে একটা নাউন, ডিলিজেন্স শব্দটা একটা নাউন, মাঝখানে কি আছে? অফ। শর্তে কি লেখা ছিল? অফ থাকতে হবে। এখানে একটা কি আছে? অফ আছে। তার মানে নাউন অফ, নাউন থাকলে সামনে একটা আর্টিকেল কি বসবে? আর্টিকেল দি বসবে। বসছে না আমাদের আর্টিকেল দি? আরো দেখো দ্য পাথ অফ অনেস্টি, দ্য পাথ অফ অনেস্টি, দেখো অনেস্টি এটা হচ্ছে একটা নাউন, পাথ মানে পথ, এটা একটা নাউন, মাঝখানে কি আছে? অফ, এবং আর্টিকেল সামনে কে বসছে? দি আর্টিকেল বসে। তাহলে তুমি এই রুলটা মুখস্থ করো এবং প্র্যাকটিস করো যে দুইটা নাউন থাকবে, মাঝখানে অফ দ্বারা যুক্ত থাকবে, তাহলে প্রথম নাউনের পূর্বে আমরা আর্টিকেল দি লিখব। চলো আমরা একটা উদাহরণ দেখি। যেমন উই অল নো দা, এই যে নো দি, এই যে দা লেখা আছে, এইটা মূলত প্রশ্নে দেওয়া থাকবে না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। লেখা থাকবে ইম্পর্টেন্সি অফ রিলিজিয়াস। দেখো এই যে অফ দেখছো তুমি, অফের আগেরটাও নাও, অফের পরেরটা নাও, তাহলে প্রথম নাউনের পূর্বে আর্টিকেল দি লিখবে। এরপর দেখো অলওয়েজ ফলো দ্য পাথ অফ অনেস্টি, দেখো এই যে পাথ অফ অনেস্টি, এখানে আমরা কি লিখবো? আর্টিকেল দি। অবশ্যই প্রশ্নে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। এরপর দেখো দ্য ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি, দেখো ডেভেলপমেন্ট হচ্ছে নাউন, বেঙ্গলি হচ্ছে নাউন, মাঝখানে একটা অফ আছে এবং আর্টিকেল কি বসছে? দি বসছে। এগুলা কিন্তু বোর্ড প্রশ্ন রিসার্চ করে বের করা রুলগুলো বের করা হয়েছে। তার মানে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন ছিল, ভবিষ্যতেও থাকবে। তাহলে গদ বাঁধার নিয়ম পড়ার দরকার নেই, বইয়ের গাইড থেকে 100-200 রুল পড়ার দরকার নেই, মানে 50-60টা রুল পড়ার দরকার নেই। এমন রুলগুলো পড়তে হবে যেগুলো থেকে পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে এবং ভবিষ্যতে প্রশ্ন আসবে। আশা করি তোমরা 3 নম্বর রুলটা বুঝতে পারছো। নাউন প্লাস অফ প্লাস নাউন ঘটনে প্রথম নাউনের পূর্বে একটা কি বসবে? দি বসবে, এবং আমি তোমাদেরকে এক্সাম্পল সহ তোমাদেরকে আমি দেখিয়েছি। শিক্ষার্থী, আমরা দেখবো হচ্ছে আমাদের নোটের 4 নম্বর রুলটা আমরা দেখবো, যেখান থেকে পরীক্ষায় বিগত বছর অনেক প্রশ্ন আসছে। সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণ অর্থে ব্যবহৃত হলে কোনো আর্টিকেল বসবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সাধারণ অর্থে, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন প্রশ্ন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা চিনব কিভাবে? যে নাউনগুলো দ্বারা কোনো ব্যক্তি সম্পর্কে দোষ গুণ বোঝানো হয় সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন একটা মানুষ সৎ, তাকে আমরা কি বলবো? সৎ, সে দ্য ম্যান ইজ অনেস্ট, বাট সে এই অনেস্ট হচ্ছে তার গুণ, বাট এটাকে যখন আমি নাউন আকারে ব্যবহার করবো তখন অনেস্টটা হয়ে যাবে অনেস্টি, সততা। তাহলে আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন
কোনো আর্টিকেল বসবে না। তার মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলে সেখানে কোনো আর্টিকেল বসবে না, শর্ত হচ্ছে সাধারণ অর্থে ব্যবহার করলে। সাধারণ অর্থটা আমরা কেমনে বুঝবো স্যার, সেটা তোমাদেরকে আমি উদাহরণ দ্বারা বুঝে। যেমন দেখা যাচ্ছে কি এক্স্যাক্টলি দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততা এখানে কি অর্থে, সাধারণ অর্থে, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এখানে সততাটা সাধারণ অর্থে ব্যবহার করা হয়েছে, বাট তুমি কেমনে বুঝবে আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি একটু পরে। যেমন দেখো এখানে দেখো, দ্য অনেস্টি অফ দ্য বয় ইমপ্রেসড আস, ছেলেটির নির্দিষ্ট সততা, মানে এই ছেলেটারই সততা সবাইকে মুগ্ধ করছে। তার মানে এই যে সততার কথা এখানে বলা হচ্ছে আর এখানে সততার কথা বলা হচ্ছে, এটা কিন্তু এক না, কারণ এখানে নির্দিষ্ট করে বলছে একটা ছেলের সততার কথা বলা হচ্ছে, তার মানে সাধারণ কোনো অর্থে ব্যবহার করা হয় নাই। আর এখানে অনেস্টি শব্দটা শুধু অনেস্টি ব্যবহার হয়েছে, কারো সম্পর্কে নির্দিষ্ট করে সে বলে নাই, তাই এটা সাধারণ অর্থ। তাই এই অনেস্টির পূর্বে আর্টিকেল বসে নাই, কিন্তু এই অনেস্টির পূর্বে আর্টিকেল বসছে। মজার কথা হচ্ছে যদি অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো যদি অন্য কোনো নাউনের সাথে যুক্ত থাকে তখনই মূলত আর্টিকেল দিয়ে বসে। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা যখন একা একা থাকে তারপরে অন্য কোনো নাউন থাকে না, অফ দ্বারা যুক্ত থাকে না, টু দ্বারা যুক্ত থাকে না, সেখানে তুমি আর্টিকেল লিখতে পারবা না। যেমন পভার্টি শব্দটা খেয়াল করো, পভার্টি অফ দ্য ভিলেজার্স, কাদের পভার্টি, কাদের দারিদ্র, গ্রামের মানুষদের দারিদ্রের কথা বলা হচ্ছে। তার মানে এই দারিদ্রটা এখানে নির্দিষ্ট করে বলা হয়েছে, তাই এখানে পভার্টির সামনে দিয়ে লিখলাম। কিন্তু এখানে যদি খেয়াল করি পভার্টি যে কার্স, দারিদ্রটা একটা অভিশাপ, তাহলে দারিদ্রটা এখানে কার, সাধারণ অর্থে সমস্ত দারিদ্রের কথা বলা হচ্ছে, এখানে নির্দিষ্ট করে দারিদ্রের কথা বলা হয়নি, তাই এখানে কোনো আর্টিকেল বসবে না। আর সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাক্যের শুরুতেই বসে। চলো আমরা একটু আরো একটা উদাহরণ দিই। যেমন সাকসেস ডিপেন্ডস অন সিনসিয়ারিটি, সাধারণত আমরা জানি যে সফলতা নির্ভর করে সিনসিয়ারিটির উপরে, সাধারণ কথা। এরপরে দেখো পভার্টি ইজ নট এ কার্স, আমরা একটু আগে বললাম এটা। এভরিওয়ান লাভস ফ্রিডম, সবাই স্বাধীনতা পছন্দ করে, নির্দিষ্ট শুধু কোনো লোক আছে যে স্বাধীনতা পছন্দ করে, বাকিটা করে না, সবাই করে। তার মানে এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলা সাধারণ অর্থে ব্যবহার ফলে এখানে কোনো আর্টিকেল বসে না। তবে আর্টিকেল বসবে যখন ওই অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে অন্য আরেকটা নাউনকে অফ দ্বারা যুক্ত করা হবে। তার উদাহরণটা তোমাদেরকে আমি এখানে দিয়ে দিয়েছি, ক্লাসটা পজ করে প্রয়োজনে আরেকবার দেখো। আশা করি তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউন কোথায় থাকলে আর্টিকেল হবে, কোথায় থাকলে আর্টিকেল হবে না, এটা বুঝতে পারছো। চলো আমরা সেকেন্ড স্লাইডে চলে যাই। পঞ্চম স্থান পসেসিভ প্রনাউন। পসেসিভ প্রনাউন অ্যাডজেক্টিভ। পসেসিভ প্রনাউন কোনগুলো? পসেসিভ প্রনাউন হচ্ছে কোনো কিছু নিজের মালিকানা বোঝানোর জন্য আমরা যে প্রনাউনগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে পসেসিভ প্রনাউন। যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস। যখন কোনো নাউনের ঠিক কি বসে, পূর্বে বসে তখন সেই নাউনের আগে কোনো আর্টিকেল এ এন দি বসে না। তার মানে পসেসিভ প্রনাউন বসলে ওই নাউনের আগে কোনো আর্টিকেল বসবে না। চলো আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথম কথা হচ্ছে এই লাইনটা তুমি মুখস্থ করে ফেলবা যে পসেসিভ প্রনাউন থাকলে কোনো আর্টিকেল বসবে না। কেন বসবে না পরে আমরা দেখি উদাহরণ। যেমন দেখো কি বললাম আমরা, দি হবে না, এ হবে না। তার মানে পসেসিভ প্রনাউনের আগেও আর্টিকেল হবে না, পসেসিভ প্রনাউনের ঠিক পরেও আর্টিকেল হবে না। ভালো করে বুঝো, পসেসিভ প্রনাউনের আগেও আর্টিকেল হবে না, পসেসিভ প্রনাউনের পরেও আর্টিকেল হবে না। তাহলে আমরা কি বলবো, সঠিক উত্তরটা কি হবে? দিস ইজ মাই এ বুক। এ বুকও হবে না, মানে কি মায়ের পরেও আর্টিকেল হবে না, মায়ের আগেও আর্টিকেল হবে না, আগেও না পরেও না। সঠিক উত্তর কি হবে? দিস ইজ মাই বুক, আই নো হিজ ফাদার। যেহেতু মাই এবং হিজ হচ্ছে পসেসিভ প্রনাউন, তাই তার আগে এবং পরে আর্টিকেল হবে না। আশা করি আমরা বুঝতে পারছি। পরীক্ষায় যখনই আমরা পসেসিভ প্রনাউন দেখব তখন অবশ্যই আমরা সেখানে কোনো আর্টিকেল আমরা লিখব না। শিক্ষার্থী, আর্টিকেলের জন্য কিছু নির্দিষ্ট ফিক্সড কিছু ফ্রেজ থাকে যাদের পূর্বে সবসময় আর্টিকেল এই বসে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। আমি তোমাদের কিছু উদাহরণ দিচ্ছি। যেমন দেখো এ কি টু সাকসেস, এখানে এ কি টু সাকসেসের পূর্বে কি লিখে আছে? এ। আমি একটা উদাহরণ দিলাম, হার্ড ওয়ার্ক ইজ এ কি টু সাকসেস। এখানে আর্টিকেলের কোনো নিয়ম কাজ করবে না। তাই এইরকম অনেকগুলো ফ্রেজ আছে, ফিক্সড ফ্রেজ, যেগুলো বিগত পরীক্ষায় অনেকবার আসছে। এগুলো আমি আলাদা করে নোট করে রাখছি। মাত্র এখানে 5টা দেওয়া আছে তোমাদের, এখানে আমার নোটে সবগুলোই দেওয়া আছে। যাদের লাগবে তারা আমাকে কমেন্ট করে জানাবো, আমি তোমাদেরকে দিব। এইগুলা থাকলে তুমি অবশ্যই সেখানে আর্টিকেল হিসেবে তুমি এ লিখবা, এটা ফিক্সড, এটার জন্য আলাদা কোনো রুল মুখস্থ করতে হবে না। চলো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। আজকে আমরা দেখবো হচ্ছে এখানে এগুলো হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ, সমগ্র শ্রেণী প্লুরাল কমন নাউনকে বোঝাতে। তার মানে অ্যাডজেক্টিভের পূর্বে আমরা দি লিখবো। এখন অ্যাডজেক্টিভের পূর্বে আমরা কখন দি লিখবো এটা একটু বোঝার চেষ্টা করি। ইংরেজি ব্যাকরণে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যখন
দি বসানো হয় তখন সেটি আর কোনো গুণ থাকে না। আমরা জানি অ্যাডজেক্টিভ মানে হচ্ছে গুণ, বাট অ্যাডজেক্টিভের পূর্বে দি বসাইলে তখন আর গুণ থাকে না, তখন কি হয়, বরং সেটি ওই গুণ সম্পন্ন সমগ্র জাতিকে বোঝানো হয়, সমগ্র জাতি বা সম্প্রদায়কে বোঝানো হয়, যেটাকে আমরা প্লুরাল কমন নাউন বলি। এখন এইটার এই যে ডেফিনিশন বললাম, এটাকে আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন দেখো, প্রথমে আমি উদাহরণ দিই, যেমন দেখো দ্য রিচ, ধনীরা। উদাহরণ কি দিলাম, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। এখানে রিচ শব্দটা দ্বারা বোঝানো হচ্ছে ধনীরা। রিচের পূর্বে তাই একটা কি আর্টিকেল কি লিখলাম, দি লিখলাম, যে রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী না, তাই এই রিচের পূর্বে আমরা আর্টিকেল দি লিখছি। এখন তুমি কেমনে বুঝবে এটা, আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝে দেখো, হি ইজ রিচ ম্যান, সে একজন ধনী মানুষ। দেখো এই মানুষটা ধনী মানুষ, তাই আমরা এই রিচের পূর্বে কোনো আমরা আর্টিকেল লিখবো না, কারণ এখানে শুধু একজন মানুষকে বোঝানো হয়েছে। এই রিচ দ্বারা কয়জন মানুষকে বোঝানো হয়েছে, একজন মানুষ, রিচ ম্যান, একজন মানুষ, এই মানুষটা ধনী। বাট প্রথম যে রিচ, দ্য রিচ আর নট, সকল ধনীরা সবসময় কি হয় না, সুখী হয় না, তাই এই রিচটার পূর্বে আমরা আর্টিকেল দি লিখছি। যদিও দুইটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ দ্বারা পুরা সমস্ত জাতিকে বোঝানো হয়েছে, আর একটা অ্যাডজেক্টিভ দ্বারা শুধু একজন নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। চলো আরেকটু বুঝি, যেমন দ্য পুয়ার, উই শুড হেল্প দ্য পুয়ার, আমাদের গরিবদের সাহায্য করতে হবে। এই জন্য এই পুয়ারের সামনে আমরা আর্টিকেল দিয়ে লিখছি। কেন লিখছি, এই পুয়ারটা দ্বারা শুধু একজন গরিবকে বোঝানো হচ্ছে না, সমস্ত গরিবদের বোঝানো হচ্ছে, তাই আমরা এই অ্যাডজেক্টিভ পুয়ারের পর আর্টিকেল দিয়ে লিখছি। আরো সহজে বোঝার জন্য আমি আরেকটা এক্সাম্পল দিছি, করিম ইজ ভেরি পুয়ার। এখানে করিম হচ্ছে গরিব, শুধু গরিব, একজনের কথা বলা হচ্ছে এখানে। তার মানে অ্যাডজেক্টিভটা যখন একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝানো হবে, তখন তার পূর্বে আর্টিকেল তুমি লিখতে পারবে না। বাট যখন এই অ্যাডজেক্টিভটাই পুরো সম্প্রদায়কে বোঝানো হবে, যে গরিব শ্রেণী, শিক্ষিত শ্রেণী, ধনী শ্রেণী, আইনজীবী শ্রেণী, পুলিশ শ্রেণী, আর্মি শ্রেণী, যখন নির্দিষ্ট শ্রেণী বোঝানো হবে, তখন তুমি সেখানে আর্টিকেল দি লিখতে পারবে। তার মানে অ্যাডজেক্টিভের পূর্বে তখনই দি হবে যখন সেই অ্যাডজেক্টিভটা দ্বারা সমগ্র শ্রেণীকে বোঝানো হচ্ছে। আরেকটা দেখো, দ্য পায়াস, পায়াস মানে ধার্মিক। এখন কোন ধার্মিক, নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বললে আর আর্টিকেল বসানো যাবে না। যেমন দ্য পায়াস আর ব্লেসড বাই গড, ধার্মিকেরা মূলত বিধাতা থেকে কি আশীর্বাদ পায়। এখানে ধার্মিকেরা, কোন ধার্মিকেরা আমরা জানি না, সকল ধার্মিকেরা। বাট উদাহরণ দেখো, রহমত ইজ ভেরি পায়াস ম্যান, রহমত খুবই ধার্মিক লোক। এই জন্য কিন্তু আমরা এখানে খেয়াল করো, এখানে এই পায়াসের পূর্বে কিন্তু আমরা কি লিখি নাই, আর্টিকেল লিখি নাই। বাট প্রথম পায়াসের পূর্বে কিন্তু আমরা আর্টিকেল দিয়ে লিখছি। তাহলে কি শিখলাম এখান থেকে, আমরা শিখলাম অ্যাডজেক্টিভের পূর্বে তখনই আমি দি লিখবো যখন ওই অ্যাডজেক্টিভ দ্বারা পুরা সমগ্র জাতিকে বোঝানো হবে। বাট সিঙ্গেল কোনো ব্যক্তিকে বোঝানো হলে সেই অ্যাডজেক্টিভের পূর্বে আমরা আর্টিকেল লিখবো না। আশা করি বুঝতে পারছো। চলো আমাদের শেষ স্লাইড, সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, স্থান, দেশ বা মাসের নাম। সাধারণ নিয়মে একা বসলে তার পূর্বে কোনো আর্টিকেল বসে না। সোজা কথা, প্রপার নাউনের নাম কোনো নির্দিষ্ট কোনো নামের পূর্বে বসলে সেখানে আর্টিকেল বসবে না। চলো আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। এখানে আরেকটা জিনিস খেয়াল করো, প্রপার নাউন চেনার একটা উপায় হলো ইংরেজি বাক্যে এরা যেখানে বসুক না কেন, এদের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার হয়। তা তো হয়ে গেল, প্রপার নাউন চিন্তার প্রবলেম নেই। ইংরেজি বাক্যে যেখানে বসুক না কেন, ওদের প্রথম অক্ষরটা হবে ক্যাপিটাল লেটার। তাহলে তুমি তো চিনি ফেলবা কোনটা প্রপার নাউন। আর প্রপার নাউন হইলে তুমি সেখানে আর্টিকেল লিখবা না, তুমি ক্রস লিখবা। চলো আমরা উদাহরণ, যেমন ব্যক্তির নাম, শেক্সপিয়ার was a great playwright. So শেক্সপিয়ার একজন ব্যক্তির নাম নির্দিষ্ট করে বলা হয়েছে এবং এটা বাক্যের প্রথমে বসছে, তার প্রথম অক্ষরটা হচ্ছে ক্যাপিটাল লেটার এস, তাই তার পূর্বে কোনো আর্টিকেল বসে নাই। ব্যাখ্যা দিচ্ছে এখানে, শেক্সপিয়ার একজন নির্দিষ্ট মানুষের নাম যেটা প্রপার নাউন, এর আগে এ এন ডি কোনো আর্টিকেল হবে না। তারপরে দেখো দেশের নামের ক্ষেত্রে, হি লিভস ইন বাংলাদেশ, বাংলাদেশ একটি নির্দিষ্ট দেশের নাম, একক দেশের নামের আগে সাধারণত কোনো আর্টিকেল হয় না। ব্যতিক্রম বলছে, ব্যতিক্রম কি? দ্য ইউএসএ, দ্য ইউকে ইত্যাদি সংক্ষিপ্ত বা বহু অঞ্চলের দেশের নাম। এখন দ্য ইউকে বলতে আমরা কি বুঝি? দ্য ইউএসএ, দ্য ইউকে এবং দ্য যেটাকে আমরা লন্ডন বলি, ইউকে বলি, ব্রিটেন বলি। ব্রিটেন কিন্তু শুধু একটা রাজ্য না, ব্রিটেন একটা দেশ না, ব্রিটেন কিন্তু আশেপাশে 2-3টা দেশ মিলে একসাথে ইউকে বলা হয়। তাই যখন ইউকে বলে তখন তার পূর্বে দি লিখে। তেমনি করে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকা আমরা যখন আমেরিকা বলি তখন আমেরিকা কিন্তু একটা দেশ না, আমেরিকার সাথে কিন্তু অনেকগুলো অঙ্গরাজ্য আছে, সবগুলোকে একসাথে বলতে বলে দ্য ইউএসএ। তার মানে হচ্ছে অনেকগুলো জিনিসকে একসাথে যখন রিপ্রেজেন্ট করে তখন তারপরে কি লিখি আমরা? দি লিখি। আর যখন সিঙ্গেল জিনিস বলবে, একটা দেশের নাম বলবে, তখন তুমি সেখানে আর্টিকেল লিখতে পারবে না। শহরের নামের পূর্বে, যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, শহরের নামের পূর্বে তুমি আর্টিকেল লিখতে পারবে না। ঢাকা একটি নির্দিষ্ট শহরের নাম হওয়ার এর আগে আর্টিকেল বসবে না। তবে কিছু ব্যতিক্রম নিয়ে